স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ভাই আমি কিছু জানি না। কি রে বোমার বাচ্চা, আমারে ফাঁসাস কেন? আমার প্রথম ভালোবাসা তোর লাইগে অসম্পূর্ণ হইয়া গেছে। পাশ থেকে কালামানিক ও চোখ রাঙিয়ে তাকায় তার দিকে। মাহির যে সাকিব আর মানিকের সাথে এত বড় ছলনা করবে কেউ বুঝতে পারেনি। ভালোবাসা কি এত সস্তা রে? শালা বহুত মারাত্মক জিনিস। একবার মনে আসে আর সারা জীবন কষ্ট দিয়ে যায়। তামিমের এমন কথার অর্থ সকলে বুঝে যায়। তামিম মানুষ খারাপ হলেও যে একজন ব্যর্থ প্রেমিক সেটা সকলেরই জানা এখন। মাহির উঠে গাড়ি থেকে দোতারা নিয়ে তামিমের হাতে দেয়, আর সকলে মনোযোগ সহকারে তাকিয়ে থাকে তামিমের দিকে। তামিম দোতারা হাতে নিয়ে আকাশের দিকে তাকায়, তারপর চোখ বন্ধ করে দোতারা বাজানো শুরু করে। ওই যে প্রেম করে সে জানে বন্দে, প্রেম করে সে জানে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। সকলে তামিমের সাথে সাথে গানে তাল মেলাতে থাকে। শেষ রাতের দিকে তামিম এবং তার পঞ্চপাণ্ডব প্রায় এমন গানের আসর জমাতো। অবশ্য সেগুলো হতো সুখের, কিন্তু আজকের গানের আসরটা খুবই সুখ কম, বেদনা বেশি। একজন ব্যর্থ প্রেমিকের বেদনা। রাত 1:56। সুভা তখনও নিজের ভাইয়ের কাছে। নার্সরা থাকার পরও সুভা নিজের হাতে তার ভাইয়ের সকল কাজ করতে থাকে। সুভা আগে থেকেই তার মায়ের সাথে মোটামুটি সকল কাজ করত। বেশিরভাগ সময় তার মা তাকে সাহায্য করত, কিন্তু আজকে সুভা সব নিজের হাতেই করেছে, কারো সাহায্য ছাড়া। ঠান্ডা স্বভাবের মেয়েটা আজ এক হাতে নিজের ভাইয়ের সমস্ত কাজ করেছে। ঘড়ির কাঁটা বলছে রাত 2টো বাজতে 2 মিনিট বাকি। সুভা উঠে তামিমের রুমে আসতে থাকে। এতক্ষণে হয়তো তামিম এসে ঘুমিয়ে পড়েছে। সুভা মনের মাঝে একাকার সমান দ্বিধা নিয়ে রুমে প্রবেশ করে। ঘরে ঢুকেই সুভা বুঝতে পারে তামিম এখনও আসেনি। যাক, বাঁচা গেল। সুভা ফ্রেশ হয়ে বাইরে এসে নিজের সমস্ত গয়না খুলে ড্রেসিংয়ে রেখে দেয়। তারপর একটা লম্বা নিঃশ্বাস ফেলে শাড়ির পিন খুলতে থাকে। তারপর হঠাৎ করে সুভার মনে পড়ে যায় সেই পুরনো দিনগুলোর কথা। স্কুল কলেজের বিভিন্ন প্রোগ্রাম শেষে বাড়ি ফিরেই মায়ের কাছে চলে যেত। সারা দিনের গল্প বলতো আর তার মা শাড়ি খুলতে সাহায্য করতো, কিন্তু আজকের প্রেক্ষাপট ভিন্ন। নেই কোনো আনন্দ, রয়েছে শুধু একরাশ হতাশা। সুভা নিজের মনের চিন্তার সাথে লড়াই করতে করতে শাড়ির পিন খুলতে থাকে। জামদানি শাড়ি হওয়াতে বেশ বিপাকে পড়তে হয় তাকে। সকালে তামিমের মা শাড়ি পরিয়ে তো দিয়েছিলেন, কিন্তু এত রাতে তো আর তিনি আসবেন না সাহায্য করতে। সুভা নিজের চিন্তার মাঝে আপন মনে পিনগুলো খুলতে থাকে। ঠিক তখনই তামিম ঘরে প্রবেশ করে। তামিম রুমে ঢুকতেই উন্মুক্ত পেটে সুভাকে শাড়ির কুচিগুলো খুলতে দেখে। জীবনে প্রথমবার তামিম কোনো নারীকে এইভাবে দেখল, তাও তার শখের নারী, যাকে সে দুনিয়ার সকলের চোখ থেকে আলাদা রাখতে চায়। তামিমের অ্যাডামস অ্যাপলটা ওঠানামা করতে থাকে। সে রুমের দরজা লক করে ফেলে। এক পা করে সুভার দিকে এগিয়ে আসতে থাকে। সুভা প্রায় নিজের শাড়ির প্যাচ ভাঙতেই তামিম তার পেছনে এসে দাঁড়ায়। তীব্র বিশ্রী মদের গন্ধে নাক আসতেই শুকনো ঢোক গেলে সুভা। সে বুঝে যায় তার পেছনে কে আছে। তামিম সুভার উন্মুক্ত পেটে খুব শক্ত করে চেপে ধরে আর কাঁধে মাথা রেখে সুভার শরীরের ঘ্রাণ নিতে থাকে। সুভা তামিমের হাত সরিয়ে সামনে যেতে চায়, কিন্তু তামিম আরও তাকে শক্ত করে চেপে ধরে। সুভার চুল সরিয়ে তার কাঁধে চুমু দেয়। ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে সুভা। তামিম সুভাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নেয়, তারপর শক্ত করে এক হাতে সুভার কোমর ধরে আর এক হাতে তার গাল ধরে, ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। সুভাও নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তামিমের শক্তির কাছে বারবার হেরে যায় সে। এক পর্যায়ে সুভা খুব জোরে তামিমকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর তাড়াতাড়ি করে মুখ ধরে ওয়াশরুমে চলে যায়। তামিমও সুভার পিছু পিছু ভিতরে চলে যায়।
প্রচণ্ড বমি করতে থাকে শুভা। তামিম এসে শুভার পিঠে হাত বুলাতে থাকে আর নাভি শক্ত করে ধরে। তুই যা, আমি পরিষ্কার করছি। কোনো কথা না বাড়িয়ে শুভা চুপচাপ রুমে চলে যায়। সারাদিনের ক্লান্তি আর এখন বমি সব মিলিয়ে খুবই ক্লান্ত হয়ে যায় শুভা। কিছুক্ষণ পর তামিম শুভার জন্য নাইট স্যুট নিয়ে বাইরে আসে। এসে চুপচাপ শুভার পাশে বসে। মদের গন্ধ নিতে পারিস না, আমাকে সারা জীবন সামলাবে কিভাবে? আপনার সাথে সারা জীবন থাকবে কি? পালাবি? ধরুন তাই। তোকে ভালোবাসি বলে বাঁচায় রাখছি, যেদিন পালাবি সেদিনই নিজের হাতে তোকে দাফন করার ব্যবস্থা করব। শুভা চোখ বন্ধ করে ফেলে। টলমলিয়ে পানি পড়তে থাকে তার চোখ দিয়ে। কান্নার এখনো কিচ্ছু করি নাই রাত পরি, কিন্তু করবো যে না এটা ভেবো না। তোমার বেঈমানের কথা ভুলি নাই আমি। মেরে ফেলুন না একেবারে। তামিম খুব জোরে শুভার গলা টেপে ধরে। মরার খুব শক্ত না, আমার হাতেই তুই মরবি। তামিম খুব জোরে শুভাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে নিজে বেরিয়ে যায় ঘর থেকে। একটা মদখোর মাতাল খুনির সাথে থাকার চাইতে মরা ভালো। রাত ৩টা। আবহাওয়া জানান দিচ্ছে রাতের শেষ ভাগ চলছে। তামিম সরকার বাড়ির ছাদে চুপচাপ একা একা বসে আছে। হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই একটু চমকে যায় সে। আপনি ঘুমান নাই আব্বা? তানভীর সরকার তামিমের সাথে ফ্লোরে বসে পড়ে। সন্তানের চোখে ঘুম নাই, বাবা কিভাবে ঘুমায় বলেন? তামিম কোনো কথা না বলে চুপচাপ থাকে। কি হয়েছে? কিছু না আব্বাজান। তানভীর সরকার তামিমের মাথায় হাত দেয়। কি হয়েছে? সে আমারে ভালোবাসে নাই আব্বা, সে আমারে ভালোবাসে নাই। মনের সমস্ত আবেগ বের করে দিয়ে হাসতে হাসতে ফ্লোরে শুয়ে পড়ল তামিম সরকার। না, তামিম সরকার তো কাঁদে না, সে কাঁদায়। তামিম সরকারের ডিকশনারিতে কান্নার কোনো অপশন নেই, আছে শুধু অন্যকে কাঁদানোর অপশন। ব্যাস, এই তো তামিম সরকার। তামিম ফ্লোরে শুয়ে হাসতে হাসতে কথাগুলো বলতে থাকে। তানভীর সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। না, এটা তো সেই ভয়ঙ্কর তামিম নয়। আজকের তামিম সরকার তো সম্পূর্ণ ভিন্ন মানুষ। তানভীর সরকারও ছেলের পাশে ফ্লোরে শুয়ে পড়ে। যখন আপনার মাকে বিয়ে করি তার বয়স ছিল 20, আমার 29। তামিম হাসি থামিয়ে তার আব্বাজানের দিকে তাকায়। প্রায় 150 জনের উপরে লোক নিয়ে গিয়ে আপনার মাকে তুলে এনেছিলাম। তামিম একটু অন্যমনস্ক হওয়ার চেষ্টা করে। নিজের বাবার এমন কাহিনী গল্প শুনতে খুবই ভালো লাগে, কিন্তু সরাসরি শুনলে বিষয়টা অত্যন্ত লজ্জাদায়ক হয়ে যায়। তানভীর সরকার ছেলের হাবভাব দেখে বুঝতে পারে তার মনে একটু হলেও বিবেক বাকি রয়েছে। তাও লজ্জা একপাশে রেখে ছেলের সাথে খোশ গল্পে মেতে ওঠে। বিয়ের পরও সে আমাকে দেখতে পারত না। আমি আমার আয়েশার চোখে একটু ভালোবাসা দেখার জন্য ছটপট করতাম। কোনো লাভ হয়নি, কারণ সেই কুখ্যাত এমপি পুত্র তানভীর সরকারকে নয়, তার অপকর্মগুলোকে ঘৃণা করত। একদিন বৃষ্টির রাতে আয়েশা বাড়ি ছাড়ে। আমি রীতিমতো তার পায়ে পড়েছিলাম ফিরে আনার জন্য। সে সত্য দেয়, না হয় ভালো মানুষ হও, না হয় তালাক দাও। তামিম চুপচাপ বাবার কথাগুলো শুনতে থাকে, যেমনটা ছোটবেলায় করতো সে। বাবা গল্প বলতো আর তামিম চুপচাপ শুনতো। আমি এক মুহূর্তের ভিতরে সব ছেড়ে দিয়ে তওবা করি। সেদিন আমি আমার আয়েশার জন্য পত্র ছেড়েছিলাম, আজও ধরিনি। যে তানভীর সরকার ছিল সকলের ভয়ের কারণ, আজকে সে একজন নিরীহ মন্ত্রী। আমার প্রধানমন্ত্রী হওয়ার পিছনেও আপনার আম্মা জানে ছিল। আপনি আম্মাকে খুব ভালোবাসেন না আব্বাজান? খুব, এতটা যে এখনো ভয় লাগে যদি উল্টাপাল্টা কিছু করি, আর যদি সে আমাকে ছেড়ে চলে যায়। তামিম এবং তানভীর একজন আরেকজনের দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে। বাপ বেটার মুখে সহজে কোনো কথা আসছে না আজকে।
হয়তো কথাগুলো গলায় দলা পাকাচ্ছে, কিন্তু স্বর হয়ে আর বাইরে আসছে না। আব্বা, আপনি অস্ত্র ছাড়লেন কেন? নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে। আপনি অস্ত্র ছাড়লেন আপনার ভালোবাসার মানুষকে বাঁচাতে, আর আমি অস্ত্র ধরলাম আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে। তানভীর সরকার চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে, তারপর তামিমের মাথায় হাত দেয়। আমার কাছে আপনার থেকে আপনার কেউ নাই আব্বা। আপনাকে বাঁচানোর জন্য তামিম সরকার হাজারটা অস্ত্র নিয়ে ঘুরতে পারে। তানভীর সরকারের চোখ ছলছল করে ওঠে, না সুখে নয়, বরং অত্যন্ত কষ্টে। তার যৌবনকালের পাপ হয়তো ছেলেরূপে ফিরে এসেছে তার কাছে। শুভর জন্য পরিবর্তন হতে পারবেন? আপনার জন্য জীবন দিয়ে দিতে পারবো। ভালোবাসেন তাকে? ভীষণ। ঘরে যান তামিম, রাত অনেক হলো। তামিম উঠে তার বাবাকেও ওঠায়, তারপর দুইজনে হাত ধরে নিচে নামতে থাকে। তানভীর সরকারের ঘরের 3টা ঘর পরে তামিমের ঘর। এমন অনেক রাত গেছে যখন তানভীর সরকার ছেলের জন্য জেগে জেগে কাটিয়ে দিয়েছে। তানভীর সরকারের সব থেকে বড় বড় আফসোস 11 বছর আগে সেই 27শে জানুয়ারি। অত্যাধিক বেশি ভালো হওয়া যে জীবনের জন্য ক্ষতিকর, সেটা তানভীর সরকার প্রতি সেকেন্ডে সেকেন্ডে টের পাচ্ছে। তামিম তার আব্বাকেই রুমে দিয়ে নিচে যেতে থাকে। শুভরাত্রি বাবাজান। শুভরাত্রি আব্বাজান। তামিম চুপচাপ ঘরে আসতে থাকে, আর তানভীর সরকার তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার কাঁধে কারো হাত অনুভব করে তানভীর সরকার। সে বুঝতে পারে এটা কার হাত। এখনো ঘুমাননি গিন্নি? আপনাকে ছাড়া ঘুম হয়? তানভীর সরকার পেছনে ফিরে আয়েশা সরকারকে জড়িয়ে ধরে। বুড়ো বয়সেও ভাব গেল না আপনার। আপনি দিন দিন এত সুন্দর হলে আমার কি করার আছে বলেন? কর্তা, হুম, আমার পোলারে কি আগের মতো? হবে গিন্নি, ভরসা রাখেন। রাতের প্রায় শেষের দিকে তামিম রুমে প্রবেশ করে। ড্রিম লাইটে বিছানায় সুভাকে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে দেখে। তামিম দরজা লক করে সুভার পাশে বসে, তার কপালে হাত দেয়। না, জ্বর আসেনি, হয়তো এসির জন্য ঠান্ডা লাগছে তার। তামিম পায়ের নিচ থেকে কম্বল নিয়ে সুভার গায়ে জড়িয়ে দেয় আর নিজে পাশে শুয়ে পড়ে। তামিম পাশে শুয়ে পড়তেই চোখ খুলে সুভা। কিছুক্ষণ অপেক্ষা করার পর শোভা ওঠে, তারপর তামিমের পায়ের জুতো জোড়া খুলে ফেলে, ঘড়ি আর স্বর্ণের ব্রেসলেট খুলে সাইডে রেখে দেয়। তামিম এবং তার মাঝে কোলবালিশ দিয়ে কম্বলের একপাশে তামিমের শরীরে উঠিয়ে দেয়, তারপর চুপচাপ শুয়ে পড়ে। সুভা শুয়ে পড়তেই তামিম চোখ বন্ধ করে মুচকি হাসে, তারপর মাঝখান থেকে কম্বল সরিয়ে সুভার কোমর ধরে শুয়ে পড়ে। তুই আমার কত কাছে, কিন্তু তোরে ছোঁয়ার অধিকার নাই আমার। সুভা তামিমের কথা শুনেও ঘুমানোর ভান ধরে থাকে, একদম নড়াচড়াও বন্ধ করে দেয়। বেশ রাত করে ঘুমানোর ফলে তামিম সুভা সকালে ঘুম ভাঙতেও দেরি করে। সকাল প্রায় 10টার বেশি বেজে যায়। তামিম সুভা তখনও ঘুমে। তামিমের ঘুম একটু আলগা হতেই সে দেখে সুভা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, যেন তামিম সরকারি সুভার কোলবালিশ। আমার বুক তোর জন্য খুবই নিরাপদ। তামিম না উঠে আবারও সুভাকে ধরে শুয়ে পড়ে। এইভাবে প্রায় বেলা 11টার কাছাকাছি যখন সুভার ঘুম ভাঙে, সে ভালোভাবে চোখ খুলে দেখে তামিম সরকার তার খুব কাছে। সুভা একটু একটু করে নিজের হাত পা সরিয়ে আনে তামিমের দিকে। সুভা যতই হাত পা সরিয়ে আনতে থাকে, তামিম ততই তাকে আরও কাছে ধরে, রীতিমতো টানাটানি শুরু করে যায় সুভার হাত পা নিয়ে। তামিম এক পর্যায়ে খুব বিরক্ত হয়ে যায়। নরে না সুভা, তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি। আমাকে নিয়ে? তামিম হুট করে চোখ খুলে ফেলে। না, কি রিমা পারেনিয়া। সুভা রাগে চোখ বন্ধ করে ফেলে। তামিমের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। সুভা উঠতে যেতেই তামিম তার হাত ধরে ফেলে। তোকে একটা কিস করি? জি। থ্যাংক ইউ। তামিম সুভার গাল ধরে খুব জোরে চুমু দেয়। পারমিশন কখন দিলাম? মাত্র দিস, মুসলমানের এক কথা। তামিম উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়, আর সুভা তাদের ঘর গোছাতে থাকে। সুভা, এই সুভা,
তামিম খুব জোরে জোরে ওয়াশরুম থেকে ডাক ফেলে সুভাকে। তামিম তো সচরাচর এইভাবে ডাকে না সুভাকে। সুভা ভাবে হয়তো কোনো সমস্যা, তাই তাড়াতাড়ি ওয়াশরুমে ছুটে যায়। সুভা এইদিক ওইদিক তাকিয়ে তামিমকে না দেখতে পেয়ে আরও ভেতরে চলে যায়। দেখে তামিম ঝর্ণার নিচে উল্টো হয়ে খালি গায়ে দাঁড়িয়ে থাকে। জি। পানি ছেড়ে দাও। তামিম পানির নিচে দাঁড়িয়ে আছে উল্টো দিক হয়ে, অথচ তার পাশেই বাটন আছে। সে নিজে না ছেড়ে সুভাকে ছাড়তে বলে। পাশে বাথটাবও পানিতে ভরা, কিন্তু তামিম তো তামিমই, তাকে বোঝা এত সহজ না। সুভা বুঝতে পারে না তামিমের মতিগতি। সে চুপচাপ তামিমের পেছনে দাঁড়িয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে আসতে থাকে। সুভা আসতেই তামিম তার হাত ধরে টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। ভিজে যা। তামিম সুভার ঠোঁটে আঙুল রাখে, তাকে আর কোনো কথা বলার সুযোগও দেয় না। পানিতে ভিজে একাকার হয়ে যায় তামিম সুভা। তামিমের দৃষ্টি সুভার দিকে, সুভাও তামিমের দিকে তাকিয়ে থাকে। আজকে হয়তো আর শেষ রক্ষা হবে না, ধরা দিতেই হবে তামিমের কাছে। তামিম সুভার গালে কিস করতে থাকে, কখনো এ গালে তো কখনো ও গালে, আবারও কপালেও। তামিম কিস করতে করতে সুভার গলায় নেমে যায়। চোখ বন্ধ করে ফেলে সুভা। তামিম সুভাকে ঘুরিয়ে তার পিঠ থেকে চুল সরিয়ে ফেলে, তারপর কাঁধেও সমান তালে কিস করতে থাকে। তারপর সুভাকে ঘুরিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে। ইচ্ছে করছে একটা খাঁচায় তোকে বন্দি করে রাখি। আমি তো বন্দিই আছি। এটা তো কিছুই না শখের বউ। যতটা শখ করে তোকে বিয়ে করছি, ততটা শখ করে পুষে রাখবো। তামিম সুভাকে ছেড়ে দিয়ে তার হাতে বডি ওয়াশ ধরিয়ে দেয়। চল তাড়াতাড়ি পিঠে ঘষে দে। আমি বিয়ে কয়টা করছি? স্বামীর সেবা কর, বেহেস্তে যাওয়ার দোয়া দিব। আপনার দোয়া কবুল হবে? কিছু বললি? না। সুভা চুপচাপ তামিমের পিঠে ঘষতে থাকে একরাশ বিরক্তি নিয়ে। ঠিক করে ঘষো। সুভা রাগে খুব জোরে জোরে ঘষতে থাকে। আউচ! চাল তুলে ফেলবা নাকি? হঠাৎ তামিমের চিৎকার শুনে সুভার বুক কেঁপে ওঠে। তারপর জোরে নিঃশ্বাস নিয়ে নিচু স্বরে তামিমকে সরি বলে। কি প্রচণ্ড মেজাজ গরম হয় সুভার। কে এত ঠান্ডা পানি দিয়ে গোসল করে সেটা শাওয়ারের নিচে না দাঁড়ালে টেরই পায় না সুভা। রীতিমতো শরীরে কাঁপুনি শুরু হয়ে যায় সুভার। সুভা খুব রাগ নিয়ে তামিমের পিঠ ঘষতে ঘষতে থাকে। সুভার যে হাত কাঁপছে সেটা তামিম ঠিকই টের পাচ্ছে। এক পর্যায়ে তামিম সুভার হাত ধরে তাকে সামনের দিকে ঘুরিয়ে নেয়, তারপর শক্ত করে সুভার কোমর চাপটে ধরে। আমারও তো বেহেস্তে যাওয়ার ইচ্ছে আছে, আয় তোর সেবা করে। মানে? চলো সেবা করে দেই তোমায়। না। তুমি চাও না আমার ভালো, তাই তো? নামাজ কালাম পড়ুন, ইমানদার হন, আমার পিঠ ঘষতে হবে না। শুকুর আলী? কিছু বললা? না বলিনি, ছাড়ুন প্লিজ। তোকে তো ধরতেই পারলাম না, ছাড়বো কিভাবে? সুভা নিজের চোখ নিচু করে ফেলে। তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। পুরো ভিজে একাকার হয়ে গেছে তামিম আর সুভা। এইভাবে প্রায় 5 থেকে 6 মিনিট তাদের মধ্যে নীরবতা চলে। তামিম সুভার কানের কাছে নিজের মুখ নিয়ে যায়। নির্বাচনে জয়ী হলে গিফট হিসেবে তোকে চাই আমার। তামিম সুভার গলায় কিস করে চুপচাপ চলে যায়। তারপর আবারও পিছনে ফিরে বলে, You only have 8 days, সুভা। 8 দিন পর আমাকে আটকানো মুশকিল হয়ে যাবে তোর জন্য। সুভা নিজের চোখ বন্ধ করে ফেলে। তামিমকে আটকানো যে সহজ না সেটা সুভা জানে, শুধু জানে না, খুব ভালো করেই জানে। তার প্রমাণ নিজের বুকের উপরিভাগে দুটো গুলি। ব্যথার ক্ষত মোটামুটি চলে গেলেও দাগগুলো স্পষ্ট। নির্বাচন হবে আর তামিম জয়ী হবে না এটা অসম্ভব। তাও সুভার একটু আশ্বাস রয়েছে। সুভা সুন্দর মতো বের হয়ে নিজের চুল মুছতে থাকে। এক পর্যায়ে সুভা অনুভব করে তার পিঠের ফিতা কেউ একজন বেঁধে দিচ্ছে। তামিমের ঘরে তামিম ছাড়া যে কেউ থাকবে না এটাও তার জানা। সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সুভা, তুই কি মদ, কোনো মাদক? তোকে দেখলেই আমি আমি মাতাল হয়ে যাই কেন? তামিম ভালোভাবে সুভার দিকে তাকায়। শাড়িটা ঠিকমতো কুচিয়ে ওঠেনি। শাড়ি পরতে পারিস না? হালকা। তামিম সুভার কুচিগুলো বের করে সুন্দর মতো গুছিয়ে দেয়। লজ্জায় মুখ লাল হয়ে যায় সুভার। এটা কি করছে তামিম? তামিমের শুধু বাহানা লাগে সুভার কাছে আসার জন্য। তোকে বিয়ে করার আগে অনেক কিছু শিখে রেখেছিলাম। অনেক শখের বউ তুই আমার। সুভা কুচিগুলো তামিমের হাত থেকে নিয়ে ফেলে। আমি করছি বাকিটা, আপনি যান। সুভার মুখ লজ্জায় লাল হয়ে যেতে দেখে তামিম বেশ আনন্দ পায়। কিছুদিন পর তো সারা শরীরে আমার চিহ্ন নিয়ে ঘুরবি। প্রিপারেশন নিতে থাক। তামিমও সুন্দর মতো চলে যায়। এত লজ্জা দেওয়াও ঠিক না একদিনে। সুভাও তাড়াতাড়ি করে কুচিগুলো গুজে ফেলে, তারপর ভাইয়ের রুমে চলে যায়। আজকে খুব দেরি হয়ে গেল ভাইয়ের কাছে যেতে। সুভা যেয়ে দেখে তামিম নার্সদের এবং ডাক্তারদের সাথে খুব কড়া ভাষায় কথা বলছে। সুভা আড়াল থেকে সবটাই শোনে। এক পর্যায়ে তামিমের ফোন আসে। সে ফোন রিসিভ করে নিচে চলে যায় আর সুভাও তার ভাইয়ের রুমে প্রবেশ করে। ভাই আজকে বহুত দেরি করে আসতেছে কেন রে? বিবাহিত মানুষদের সকালে উঠতে দেরি হয়, তোরা বুঝবি না। সাকিব তামিমের কথা শুনে মাহিরের দিকে তাকায়, কারণ তার জন্যই সাকিবের প্রেম অসম্পূর্ণ। দেব যখন রাস্তায় রাস্তায় চিল্লায়া পরাণ যায় জ্বলিয়ারে গান গাইছিল, তখন বুঝি না কেন গাইছিল, আজকা বুঝলাম। তখন তো ঠিকই লুঙ্গি উঠাইয়া ডান্স করছস, এখন আফসোস করস কেন? তামিম কিছু না বলে চুপচাপ বাইরে চলে যেতে থাকে। তার সাথে তার পঞ্চপাণ্ডবও যায়, কিন্তু আজকে তামিম তার খোলা জিপে না বসে বাইরে চলে যায় সোজা। আসসালামু আলাইকুম স্যার। দুলা ভাই ডাকো, সুভার একমাত্র স্বামী আমি। আসসালামু আলাইকুম দুলা ভাই। সাকিব, ওদের নিয়ে ভেতরে যা, আমার বউয়ের কাছে। সাকিব আর কালা মানিক চুপচাপ দাঁড়িয়ে থাকে, কলি আর কাকলির দিকে তাকিয়ে। তামিম একটু ভ্রু কুচকায়, তারপর তুড়ি মারে সাকিবের মুখের দিকে, সাথে দুইজনের ধ্যান ফেরে। কলি কাকলি, সাকিব এবং মানিক দুইজন দুইজনের দিকে তাকিয়ে দাঁত বের করে একটা ডেঞ্জারাস হাসি দেয়, তারপর সুন্দর মতো নিয়ে যেতে থাকে তাদের। ভাই সাথে কালার বাচ্চাও গেল কেন? মনে হইতেছে বাড়িতে খুশির খবর আসছে। মাহির তামিমের কথার আগা মাথাও কিছু বোঝে না, কিন্তু দুজনের মধ্যে যে ঘাপলা আছে সেটা ঠিকই বুঝতে পারে। সাকিব আর তামিম ভিতরে ঢুকতে দেখতে পায় সুভা নিচে কিচেনের দিকেই যাচ্ছে। সুভা দেখা মাত্র কলি কাকলি আর তার দিকেই ছুটে যায়। কলি কাকলি। সুভাও এসে তাদের জড়িয়ে ধরে, একটু হালকা করেই ধরে, কারণ সুভার বুকের ক্ষতটা একটু হলেও আছে। তোরা এখানে? তামিম দুলা ভাই নিয়ে এসেছে। সুভা বাইরে তাকিয়ে দেখে তামিম ফোনে কথা বলছে। সুভা তখন তাদের বাসায় হলরুমে। সেখানে বেশ কিছু সার্ভেন্ট ও তামিমের আম্মাও হাজির হয়। এই প্রথম সরকার বাড়িতে প্রবেশ করলো কলি কাকলি। এত এলাহি আয়োজন তারা আগে কখনো দেখেনি। তারা তামিমের আম্মাকেও সালাম দেয়। তোমরা সুভার ফ্রেন্ড? জি ম্যাডাম। জি ম্যাডাম। সুভার মাকেও ম্যাডাম ডাকতা? দুজনে একসাথে মাথা নাড়ায়। আমাকেও ডাকবা না, আন্টি ডাকবা। দুজনে আবারও একসাথে মাথা নাড়ায়। আয়েশা বেগম সুভাকে নিয়ে কিচেনে যাওয়ার সময় দেখে সাকিব আর মানিক খেলনার মতো দাঁড়িয়ে। কি রে জোড়া বলদ, তোরা এখানে কি করিস মহিলাদের মধ্যে? প্রেম বড় আম্মা, হ্যাঁ মানে ফ্রেন্ড বড় আম্মা। ভাবি সাহেবের ফ্রেন্ড আসছে তো, তাই দাঁড়ায় আছি যদি কিছু লাগে। হই বড় আম্মা। আয়েশা বেগম জোড়া বলদের মতিগতি খুব ভালো মতোই টের পায়। ছোট থেকে তামিমের সাথে তাদের বড় করেছে সে। কোনো মেয়ে দেখলেই যে সাকিব আর মানিক হেলনা হয়ে যায়, এটা নতুন কোনো বিষয় নয়। এ নিয়ে 60 বার দুইজনে প্রেম করার চেষ্টা করে গেছে, কিন্তু কোনোবারই তাদের জীবনে প্রেম আর আসে না। দরজা ওইদিকে, বিসমিল্লাহ বলে বের হ।
সাকিব আর মানিক একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে বের হয়ে যায়। আমাগো সুখ কেউ দেখবার পারে না। এরেমও হয় না। জোড়া বলদ একজন আরেকজনের গলা ধরে বের হয়ে যায়। তামিম আর বাকি তিনজনে বাইরে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে, সাথে কোপা শামসুও দাঁড়িয়ে আছে। সিল মারিবেন কোনখানে? কোপা শামসুর মাঝখানে। মানিক আর সাকিব এসে স্লোগান দিতে থাকে। 2 বছর আগে কোপা শামসুকে ওয়ার্ড কাউন্সিলর বানানোর জন্য তামিম নির্বাচনে দাঁড় করায়। তার মার্কা ছিল গরু। গরু মার্কায় ভোট দিন স্লোগানটি শামসুর জন্য একটু অন্যরকম লাগে। রীতিমতো তাকে গরুর সাথে তুলনা করা হচ্ছিল, তাই মানিক আর সাকিব এই স্লোগান বের করে তারা পুরো নির্বাচন জুড়ে একটাই স্লোগান দিতে থাকে, সিল মারিবেন কোনখানে, কোপা ভাইয়ের মাঝখানে। বিষয়টি হাস্যকর হলেও গরুর থেকে শত গুণ ভালো হওয়ায় শামসু কিছু বলেনি। কিন্তু তারপর থেকে শামসু যতবারই জোড়া বলদদের সামনে পড়তো তারা এই স্লোগান দিয়ে উঠত। ভাই, আমি কিন্তু ওগো নল্লি কাটতালাম। তামিম কোনো রিয়াকশন না দিয়ে নিজের হাসি লুকানোর চেষ্টা করে। সত্যি বলতে তার পঞ্চপাণ্ডবের এই কাজগুলো দেখতে দেখতে তামিম এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তারা চুপ থাকলে তামিমের দিনই শুরু হয় না। কয়ডারে কোপাইলি রে শামসু ভাই? আপাতত 2 ডারে কোপামো, একটার নাম সাকিব আর একটার নাম মানিক। সাকিব মেয়েদের মতো কোমর বাঁকাতে বাঁকাতে শামসুর কাছে এসে বুকে সিরিয়ালের নায়িকাদের মতো হালকা বাড়ি দেয়। উফ, দুষ্ট ছেলে, খালি রাগ করে। সাকিবের এমন মেয়েদের নকল করার অ্যাক্টিং দেখে তামিম সহ উপস্থিত সকলে আর নিজেদের হাসি আটকে রাখতে পারে না। আমার পরি কি করে? বান্ধবীগো ধইরা কান্দাকাটি। তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। সকাল জড়াইয়া ধরছে? হো, তিনজন রে। তামিম উঠে সোজা হনহনিয়ে ভেতরে আসতে থাকে। আচ্ছা শুভ, এখানে সবাই এমন পুরান ঢাকার লোকদের মতো কথা কেন বলে? মনে হয় না এটা প্রধানমন্ত্রীর বাসভবন। আমার শাশুড়ি আম্মু পুরান ঢাকার মেয়ে, একদম খাঁটি। উনি সবাইকে নিজের শেখরের অস্তিত্ব ভুলতে দেননি। আচ্ছা শুভ, তোর গালে ওটা কি? কলি শোভার গালে লেগে থাকা কিছু একটা সুন্দর মতো পরিষ্কার করছিল। ঠিক তখনই তামিম ভেতরে আসে। সে ছাড়া অন্য কেউ শোভার গালে হাত দিচ্ছে এটা খুব সহজে মানতে পারল না তামিম। ঘাড়ের রগটা একটু পেকে গেল তার। হাতের মুঠো শক্ত করে রাগ নিয়ন্ত্রণের ব্যথা চেষ্টা করতে লাগলো। তামিম কয়েক মিনিট এইভাবেই দাঁড়িয়ে রইল, কিন্তু তার ভেতরে কিছু একটা হয়ে যাচ্ছিল, ঠিক বুঝতে পারছে না তামিম এসে সোজা শোভার হাত ধরে দাঁড় করায়। একটু উপরে আসো, দরকার আছে। তামিম রীতিমতো হ্যাঁচকা টান দিয়ে নিয়ে যেতে লাগলো শোভাকে। তামিমের এমন হঠাৎ আক্রান্তক আচরণ বুঝতে পারল না শোভা। আজকের মতো তেমন কোনো কিছু করেনি সে, আর না তামিমের কথার অবাধ্য হয়েছে। সকাল অবধি তো তামিমের মুড একদম ফুরফুরে ছিল, তাহলে হঠাৎ এমন কি হলো? আর শোভা নিজের অজান্তে করলই বা কি? ভয়ে একদম ভেতর থেকে শেষ হয়ে আসছিল শোভা। তামিমের কয়দিনের এত নরম ব্যবহারে খুনি তামিমের অস্তিত্ব প্রায় ভুলে বসেছিল শোভা। কিন্তু আজকে তামিমের সেই চিরচেনা ভয়ঙ্কর রূপ দেখে ভিতর অব্দি আতঙ্কে বাসা বাঁধে। ভয়ে হিম শীতল হয়ে যায় শোভার শরীর। তামিম শোভার হাত এত জোরে ধরেছে যে শোভার চোখ পানিতে চিকচিক করতে লাগলো, যে কোনো সময় টপ টপ করে পড়তে পারে। তামিম শোভাকে নিয়ে রুমে প্রবেশ করেই এক ঝটকায় তাকে ফেলে দিল। তাল সামলাতে না পেরে সজোরে ফ্লোরে পড়ে গেল শোভা। বুকের ক্ষতটায় যেন একটু ব্যথা পেল। তামিম দরজা লক করে শোভার হাত ধরে টেনে তুলে তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। তারপর বড় মিররের সামনে দাঁড় করায়। শোভা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে নিজের শরীরে আয়ত্তে নিয়ে আসে শোভার ছোট্ট দেহটি। শরীরে হাফ ভর ছেড়ে দিয়ে শোভাকে একদম দড়ির মতো পেঁচে ধরে। নাড়াচড়া করার মতো স্পেস দেওয়া হয় না শোভাকে।
তামিমের শরীরে ওজনের ভার নিতে পারে না শুভা। হাঁসফাঁস করে ওঠে শুভা। নিঃশ্বাস নিতেও সমস্যা হয় তার। কিন্তু তামিম তো তামিমই, তাকে নাড়ানোর শক্তি শুভার নেই। তামিম লোফাতে শাওয়ার জেল লাগিয়ে এক হাতে শুভার গাল খুব শক্ত করে ধরে আর এক হাত দিয়ে শুভার গাল ঘষতে থাকে। খানিকটা আক্রোশেই শুভার গাল ঘষতে থাকে তামিম। খুব জোরে কেঁদে ওঠে শুভা, কিন্তু বন্ধ রুমে তার কান্নার আওয়াজ শোনার মতো কেউ নেই। তামিমের রুমের আওয়াজ না বাইরে যায় আর না বাইরের আওয়াজ ভেতরে আসে। শুভা যদি কাঁদতে কাঁদতে মরেও যায়, তার কান্নার আওয়াজ কখনোই বাইরে যাবে না। শুভা অনেকবার চেষ্টা করে তামিমকে বাধা দেওয়ার জন্য, কিন্তু কোনো লাভ হয় না। শুভার কান্না আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় যখন তার নরম পাতলা চামড়া ভেদ করে রক্ত বের হয়। শরীরের স্কিনের তুলনায় মুখের অনেকটাই সেন্সিটিভ হয়, যার ফলে হালকা কিছু দিয়ে ঘষলেও দাগ পড়ে। সেখানে এত জোরে জোরে ঘষার ফলে রক্ত বের হওয়াটাই স্বাভাবিক। তামিম শুভাকে উল্টো দিকে ঘুরিয়ে পানি ছেড়ে দিয়ে ঘাড় শক্ত করে ধরে মুখ পানিতে ধরে। কিছুক্ষণ পর তামিম শুভাকে উঠিয়ে মুখ মোছাতে থাকে। তাতে খুব ব্যথা পায় শুভা। ধৈর্যের সমস্ত সীমা অতিক্রম হয়ে যায় শুভার। সে তামিমকে ধাক্কা দিয়ে খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় তামিমের গালে। 2 সেকেন্ডের জন্য তামিম নিশ্চুপ হয়ে যায়। কোনো অনুভূতি বোঝা গেল না। সে কি রেগে গেল? গেলও কতটা? হিংস্র বাঘের মতো তামিম তাকায় শুভার দিকে। তারপর শুভার হাত ধরে এক ঝটকাতে নিজের কাছে নিয়ে এসে হাফ কোলে নেয় শুভাকে। শুভা হাত পা ছাড়িয়ে প্রচুর লাফালাফি করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। তামিম শুভাকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। শুভা 2 হাত ঠেলে পিছনে যেতে চায়, কিন্তু তামিম তার পা ধরে টান দিয়ে নিজের শরীরের আয়ত্তের মাঝে নেয় শুভা। সমস্ত ভর ছেড়ে দিয়ে শুভার হাত দুটো নিজের হাতে দিয়ে খুব শক্ত করে চেপে ধরে। তারপর শুভার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয়। শুভা ইচ্ছে করে তামিমের ঠোঁটে কামড়ও দেওয়ার চেষ্টা করে, কিন্তু অসফল হয়। তামিম নিজের ক্রোধের আক্রোশ শুভার ঠোঁটে দিয়ে মিটিয়ে নিচ্ছে। হাজার চেষ্টা করেও কোনো লাভ হয় না তার। এভাবে ঠিক কতক্ষণ তামিম শুভাকে কিস করতে থাকে ঠিক জানা নেই শুভার। মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার বেশি বলা চলে। তামিমের সারা জীবনের জমিয়ে রাখা শখ বোধ হয় আজকে একেবারেই বের করে দিয়েছে শুভার ওপর। হাত পা ছেড়ে দেয় শুভা। অবচেতন হয়ে পড়ে থাকে সে। তামিমের সাথে যুদ্ধ করার শক্তি নেই তার। কিছু পর তামিমও থামে। শুভার বুকে মুখ গুজে চুপচাপ শুয়ে থাকে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে শুভার। তামিমের গালেও কিছুটা পানি যায়। মুখ তুলে তাকায় তামিম। শুভার চোখ বন্ধ, কিন্তু পানি গড়িয়ে পড়ছে। পরক্ষণেই চোখ যায় শুভার ঠোঁটে। মৌমাছি কামড় দিলে যেমনটা ফোলে ঠিক তেমনটাই ফুলে গেছে শুভার ঠোঁট, কিন্তু তারপরও তার পরীকে অসম্ভব সুন্দর লাগছিল। এই হালকা পাতলে আদরে নেতিয়ে পড়লে হবে? এখনো তো কিছু করিনি। ঘৃণায় মুখ অন্যদিকে ফিরিয়ে নেয় শুভা। আমার দিকে তাকাও পড়ি। শুভা তামিমের কথা শুনে না, তাতে তামিমের রাগ আরো বেড়ে যায়। তাকাইতে বলছি না? খুব জোরে ধমকে ওঠে তামিম। তামিমের ধমকের সাথে সাথে শুভা তার দিকে তাকায়। ঘৃণায় হোক আর ভালোবাসায় হোক, তোমার দৃষ্টিতে যেন শুধু আমিই থাকি। তামিম সরে যায় শুভার ওপর থেকে। তারপর ফার্স্ট এইড বক্স নিয়ে আসে। শুভা তখনও বিছানাতে ছিল। তামিম শুভার বাহু ধরে খুব আলতো করে ওঠায় তাকে। তারপর শুভার গালে মেডিসিন লাগিয়ে দেয়। ব্যথায় চোখ বন্ধ করে ফেলে শুভা। সে এখনও বুঝলো না তামিম হঠাৎ এত অ্যাগ্রেসিভ কেন হয়ে গেছিল, আর তার দোষটা কোথায়। তামিম মেডিসিন লাগিয়ে দিয়ে হাতের আঙুলে দিয়ে শুভার ঠোঁটে স্লাইড করতে থাকে। রাতে আর একটু আদর করে দিলেই ঠোঁট ঠিক হয়ে যাবে। তামিম চুপচাপ উঠে দরজার লক খুলে আবারও তাকায় শুভার দিকে। আমাকে অধৈর্য করে তুলো না সকাল। 8 দিন তো দূরে থাক, 8 সেকেন্ডও সময় পাবে না। তামিম বের হয়ে চলে যায়, আর শুভা খুব জোরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এমন নোংরা মানুষের সাথে কি থাকা যায়? তামিম যদি শুভাকে সাধারণ ছেলেদের মতো নিজের বউ করে নিত, তাহলে হয়তো সে বিনা বাক্যে তামিমকে মেনে নিত, কিন্তু জোর করেও না করার ভান ধরে শুভার ইচ্ছের বিরুদ্ধে এত কিছু করানোর পর তামিমের প্রতি এক চিলটে পরিমাণও ভালোবাসা আসে না শুভার মনে।
তামিম নিচে নেমে এসে সাকিব আর মানিককে আদেশ করে সুপার ফ্রেন্ডের বাড়ি দিয়ে আসতে। তামিম নিজেও খুব রেগে পার্টি অফিসে চলে যায়। সাকিব আর মানিক নিজেদের বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে। কলি আর কাকলিকে বসিয়ে রোমান্টিক হিরোদের মতো বাড়ি নিয়ে যাবে। শোন মানিক্কা, কলি যখন আইব তুই আমার নামে তারিফ করবি, কবি আমি এত সুন্দর কেন, আমার পিছনে এত মেয়ে ঘুরে কেন। আর তুই আমার নামে তারিফ করবি, কবি আমার মতো নিষ্পাপ পোলা আর শ্রীনগরে নাই, এত পরিষ্কার কেন আমার মন। সাকিব আর মানিক দুজনেই সুন্দর মতো ডায়লগ মুখস্থ করে রাখে। এই যাত্রায় মেয়ে পটিয়েই ছাড়বে। কিন্তু বাকি তিনজনও যে লুকিয়ে লুকিয়ে তাদের এইসব কাণ্ড কারখানা দেখছিল তা ঘোরাঘুরেও টের পায়নি তারা। আমরা নারীহীন জীবন কাটাবো আর ওরা গার্লফ্রেন্ড চুম্মা খাইবো, এইটা কি মানা যায়? একদম। সেমরে দুইটা হাইলেই অ্যাটাক। কলি আর কাকলি তামিমের মায়ের থেকে সুন্দর মতো বিদায় নিয়ে আসে। তারা অনেকক্ষণ সুভার জন্য দাঁড়িয়েছিল নিচে, কিন্তু সুভা নিচে না আসতে তারা আর বেশি দেরি করেনি। তামিম চলে যাওয়ার 20 মিনিট পর তারাও বের হয়ে চলে আসে। কলি আর কাকলি বের হতেই সাকিব আর মানিক দুইজন দুইজনার মুখের দিকে তাকে বিশ্ব জয়কারী হাসি দেয়। যখনই তারা কাছাকাছি এসে দাঁড়ায় তখনই বাকি তিনজন এসে হাজির হয়। কিরে বোমা সাকিব আর কালামানিক, আজকে তোকে কাউরে উড়াইলি না তো? কলি আর কাকলি ফিক করে হেসে ওঠে, তারপর সাথে সাথে হাসি মুখ বন্ধ করে ফেলে। সাকিব আর মানিকও দুজন একজন আরেকজনের দিকে তাকিয়ে কিন্তু কোনো রিয়াকশন দেয় না। কলি তুমি আমার, আর কাকলি তুমি আমার। সাকিব আর মানিকের কথা শুনে কলি আর কাকলি ভ্রুকুচকে তাকায়। মানে তুমি আমার বাইকে আসো আর কাকলি তুমি ওর বাইকে যাও। কলি আর কাকলি কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে বসে। সাকিব আর মানিকও বাকি তিনজনকে দেখে প্রচুর ভাব নিয়ে হাসি দিয়ে বাইক স্টার্ট দেয়। দেখছস মাহির, দেখছস ওরা আমাগো আগে মাইয়া পাইয়া গেল। ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, বন্ধু যখন মেয়ে লইয়া আমগো চোখের সামনে দিয়া বাইক লইয়া ভাইকা যায়, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়। মাহিরের এমন অদ্ভুত গান শুনে টাকলা মফিজ আর পেটমোটা রফিক নিজেদের পায়ে স্যান্ডেল খুলে তার পিছনে দৌড় লাগায়। এত গরমে এমন ফালতু গান শুনলে যে কেউ রেগে শেষ হয়ে যাবে। তারা দুইজনও এখন রাগে শেষ। প্রায় 20 মিনিট সময় লাগে কলি আর কাকলিকে তাদের বাড়ির সামনে রাস্তায় নামিয়ে দিতে। কিন্তু শুধু নামিয়ে দিয়ে তো আর হবে না, মেয়ে তো আর এমনি এমনি পড়বে না। তোমরা দাঁড়াও, আমরা একটু আসতেছি। জোড়া বলদ রাস্তার ধারের দোকান থেকে দুটো আইসক্রিম কিনে নিয়ে আসে আর কলি এবং কাকলির সামনে ধরে। না না ভাইয়া, লাগবে না। জি ভাইয়া, লাগবে না। সাকিব কলির হাতে আর কাকলির হাতে মানিক আইসক্রিম ধরিয়ে দেয়। আরে নেও, কত গরম। তোমরা এত সুন্দর, গরমে ঘামলে কেমন লাগে আইসক্রিম খাও। দুজনেই জোর করে তাদের দুজনের হাতে আইসক্রিম দিয়ে দেয়। প্রথম না না করলেও পরে তারা নিয়ে নেয়। আবার কবে বের হবা? আর তো বের হওয়া হবে না ভাইয়া। কলির কথা শুনে সাকিবের একটু মন খারাপ হয়। ওরা বের না হলে প্রেমটা হবে কিভাবে? কেন বের হবা না কেন? কেউ কিছু বলছে? আমারে কও খালি, এখন ওরাই দিতেছি। না ভাইয়া, কেউ কিছু বলেনি, আসলে আমাদের বিয়ে তো সামনে, তাই। সাকিব আর মানিক যেন এই মুহূর্তে বিশাল বড় একটা ছ্যাঁকা খেয়ে গেল। দুজনের একসাথে? জি ভাইয়া। সাকিব আর মানিক দুইজন দুইজনের মুখের দিকে তাকায়, তারপর খুব করে যে যার আইসক্রিম নিয়ে নেয় তাদের হাত থেকে। আইসক্রিম ফেরত দে সেমরি। তুইও দেহ। যেই যার মতো আইসক্রিম নিয়ে বাইক স্টার্ট দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জায়গা ত্যাগ করে। আর কলি এবং কাকলি পোকার মতো রোদে দাঁড়িয়ে থাকে।
কী থেকে কী হয়ে গেল, আইসক্রিম দিয়ে আবার নিয়ে নিল কেন, এটাই তারা বুঝলো না। সারা রাস্তা মুখ প্রচণ্ড ভার করে আছে তারা দুইজন। এসেই পার্টি অফিসে চলে যায়। সবাই তখন সবে মাত্র আসছিল অফিসে। তাদের দেখা মাত্র তারা দাঁড়িয়ে পড়ে। কিরে, ভাইয়া থেকে ছাইয়া হলি? তোর বাল, যা সর বেটা। মানিক আর সাকিব একজন আরেকজনের গলা ধরে উপরে উঠতে থাকে। তাদের সাথে বাকিরাও উপরে উঠতে থাকে। উপরে আসতেই সকলের কানে জিনিস ভাঙার প্রচণ্ড আওয়াজ আসতে থাকে। সকলে তামিমের কক্ষের সামনে দাঁড়ায়, কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ থাকায় তারা তেমন কিছু করতে পারে না তামিমকে ডাকা ছাড়া। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।